সময়টা জুন মাসের মাঝামাঝি সময়। সামার ভ্যাকেশন সবে মাত্রই শেষ হয়েছে, স্কুল কলেজ মাত্রই খুলল। এমনই ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, সেই ছাদে বসে দুজন শিক্ষার্থী আড্ডা দিচ্ছে। আড্ডা দিলে বললে ভুল হবে, তারা মূলত বসে বসে তাদের টিচারদের নামে চুগলি করছিল। তখনই একজন বলে উঠে তাদের মধ্যে, আচ্ছা তুই এই হ্যারাস প্রিন্সিপালটাকে কি করা উচিত তুই বলতো? কেন ভাই, এর টাকলু আবার তোর কি করছে? তুই আবার খায় দেয় টাকলুর পিছনে লাগতে গেছিস কেন? বলতো আমারে, এর টাকলু আবার কি করছে তোর সাথে? হ্যাঁ, এবারে মনে হয় আমগুলোকে কোনো একটা পার্সোনাল শত্রুতা আছে। কিছু হইলে এই জিমি, এই তে তোমরা কিছু করছো, কলেজে কোনো কিছু হইলে এবার আমগুলোর পিছনে পড়বো। দিদি বোন আছে আগে কে কি করছে না, উনি তো মানে ধরেই নিছে যে কিছু হইলে আমরা দোষ করছি। তে জিমিন মানে ওনার মুখে তো তে জিমিন ছাড়া কোনো কথাই নেই। উনি মনে হয় দুইটা ছাড়া আর কোনো কাউরেই দেখে না কলেজে। কি আর করবি বল দোস্ত, যাই হোক না কেন, টাকলু হোক বা বলদ হোক, যাই হোক না কেন, প্রিন্সিপাল তো। তার উপর বড় কথা হচ্ছে যে উনি আমাদের বাবার বন্ধু, তাই যদি প্রিন্সিপাল হিসেবে ওনাকে কিছু করা যাইতেও পারে, কিন্তু বাবার বন্ধু হিসেবে সেই ধারণা আমরা কিছুই করতে পারবো না। তাই এই ধারণা বা তোমার যদি কোনো ধারণা থাকে যে তাকে পিটবা, তুমি তাকে চিপাই নিয়ে গিয়ে মাইকে চিপে ফেলাবা, তুমি এই ধারণা বাদ দিয়ে দাও, বুঝছো বান্ধবী? ওই শালায় শুধু এই কারণ দেখিয়ে বাচ্চা গেছে, বুঝছোস? মানে যদি আমাদের বাবার বন্ধু না হইতো না, এর দেখতে না পিটে লটকায়া ফেলাইতাম, বুঝছোস না? এভাবেই তারা দুই বন্ধু মিলে খুনসুটি করছিল। হঠাৎ করে তাদের মধ্যে একজন তার হঠাৎ করেই না পানির পিপাসা পায়। সে তার পাশে থাকা পানির বোতলটা শেষ করে ফেলে। এরপর সে তার শেষ হয়ে যাওয়া বোতলটাকে নিচে না দেখে ছুঁড়ে মারে। কিন্তু সে কি জানতো এটাই হবে তার জীবনের সবচেয়ে বড় কাল অধ্যায় শুরু। তার পান খাওয়া পানির বোতলটা নিচে ছুঁড়ে ফেলে এবং তাদের মতো করে আড্ডা দিতে থাকে। কিন্তু হঠাৎ করে তারা দুজনেই শুনতে পায় যে নিচ থেকে চেঁচামেচির শব্দ শুনতে পাচ্ছে। তারা তো হকচকিয়ে যায় যে কেন হঠাৎ করে এমন শব্দ শোনা যায়। তারা দেয়ালের কাছে গিয়ে নিজে ঝুঁকে দেখে যে তাদের প্রিন্সিপাল তাদের দিকে খুবই রাগী চোখে তাকিয়ে আছে এবং সাথে বেশ কয়েকজন সুটবুট পরা লোক আছে। দেখে মনেই হচ্ছে যে তারা নিঃসন্দেহে খুবই বড় লোক এবং খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তুই এটা কি করছস? এই টাকলা এভাবে তাকিয়ে আছে কেন আমাদের দিকে? মনে হয় আজকে আমরা গেছি। শোন জিমি, একটা কথা বলি, তোরা ধরে না আমার চটকান উচিত, বুঝছিস? এই টাকলারে তুই চিনস না? টাকলা কি আমাদের সাথে এইমাত্র প্রথমই আসছে? টাকলার সাথে কি আমরা আর কোনো দুষ্টুমি করি নাই? আর এটা কি এমনই বা করছে? একটা পানির বোতলই তো ফেলে দিছি, কি এমন হয়ে গেছে? তুই এমন ভাব করতেছিস যেন আমি কাকে মেরে ফেলছি না কাউকে খুন করে ফেলছি, এমন ভাব করতেছিস না তুই? মানে কি বলবো জিমিন। তারা দুই বন্ধু এই সিরিয়াস অবস্থাতেও তাদের প্রিন্সিপালের নামে চুগলি করছিল, কিন্তু তারা বুঝতেই পারছিল না যে এখান থেকেই তাদের শুরু হবে জীবনের সবচেয়ে বড় কালো অধ্যায়টা। তারা তাদের মতো খুনসুটি করতে ব্যস্ত ছিল। হঠাৎ করে তাদের নিচ থেকে ডাক পড়ে প্রিন্সিপালের ডাকে তাদের ধ্যান ফিরে। তোরে কে কারে কাজ করছে? তোরা এক্ষুনি নিচে নাম, এক্ষুনি নাম বলতেছি। কত বড় সাহস তোদের! তোদেরকে কি কোনো ম্যানার শেখানো হয় নাই নাকি? এখনই নিচে নাম, তোরা এখনই নাম। তুই এটা কি করে বসলি? টাকলুকে দেখে মনে হচ্ছে টাকলু অনেক ফায়ার হয়ে আছে, না জানি আবার কি আকাম করছস তুই। এখন দেখা যাক নিচে গিয়ে কি হয়। আল্লাহ, তোর জন্যই জীবনে যত ঝামেলা, বুঝছিস? তারা দুই বন্ধু নিচে নামতে থাকুক। এর মধ্যে চলো তাদের পরিচয়টা দিয়ে আসি। আমাদের গল্পের প্রধান নায়িকা কিম তেহিয়ং, বাবা কিম নামজুন এবং মা কিম সোকজিন। তাদের একটি মাত্র মেয়ে কিম তেহিয়ং। সে দেখতে খুবই সুন্দর মাশাআল্লাহ এবং তার বয়স সবে 18। সে স্বভাবে খুবই চঞ্চল প্রকৃতি একজন মেয়ে, এক মিনিটও শান্ত হয়ে থাকতে পারে না। তার সাথে তার বেস্ট ফ্রেন্ডের ঠিক একই রকম, জিমিন। তার বাবা মা কেউ নেই, সে তার মামা মামির সাথে থাকে। তবে মামা মামির সাথে থাকলেও মামা মামি তাকে নিজের সন্তানের মধ্যে ভালোবাসে, কারণ তার মামা মামির নিজের কোনো সন্তান ছিল না। আর জিমিনও ছিল তের মধ্যে খুবই চঞ্চল প্রকৃতির। তারা এক দণ্ড দুষ্টমি ছাড়া থাকতে পারতো না। পুরো স্কুল কলেজে তাদের নাম
বিখ্যাত ছিল দুষ্টুমির জন্য এবং তাদের বিপদ ডেকে আনার ধরনের জন্য। টিয়া আর জিমিন ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড। ক্লাস 1 থেকে এখন ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত তারা একে অপরের সাথে সবসময় থেকেছে, সবসময় সবকিছু করেছে। কেউ একজন বিপদে পড়লে অপরজনও তাকে ওই বিপদে টেনে নিয়ে এসেছে। তারা এমন ধাপের বন্ধু ছিল। তো চলো তাদের সংক্ষিপ্ত পরিচয় পর্ব শেষ, এবার চলো গল্পে ফিরে আসা যাক। টিয়া আর জিমিন নিচে গিয়ে দেখে মাঠে অনেক লোককে জড়ো হয়ে গিয়েছে, আর প্রিন্সিপাল কোনো একজন লোকের সামনে হাত জোড় করে খুবই বিনয়িতভাবে মাফ চাচ্ছেন। তে আর জিমিন তাদের সামনে যেতেই প্রিন্সিপাল তের হাত খুব শক্ত করে ধরে ওই লোকটির সামনে নিয়ে এলো। প্রিন্সিপালের এরূপ কাণ্ড দেখে তে খুবই অবাক হয়ে গেল, কারণ তারা যতই দুষ্টুমি করুক বা ভণ্ডামি করুক তাদের প্রিন্সিপাল কখনোই তাকে এমন ভাবে শাস্তি দেয়নি বা কখনো বা তার কারোর সামনে এভাবে নিয়ে আসেনি। তাই খুবই ভয় পেয়েছে কিছুক্ষণের জন্য। প্লিজ স্যার, প্লিজ ওদেরকে মাফ করে দিন স্যার, ওরা বুঝতে পারেনি এটা স্যার, ওরা মাত্রই কলেজে উঠেছে স্যার, ওরা বুঝতে পারেনি স্যার, ওদেরকে মাফ করে দেন দয়া করে স্যার, প্লিজ স্যার, আপনি তো অনেক বড় স্যার, বড় মনের মানুষ স্যার, ওদেরকে দয়া করে মাফ করে দেন স্যার, প্লিজ স্যার। জিমিন কখনোই দেখেনি তাদের প্রিন্সিপালকে কারোর সামনে এভাবে আপত্তি বিরোধী করতে, কিংবা তারা তাদের প্রিন্সিপালের চোখে যে ভয়ের ছাপ দেখেছে তারা তা কখনোই দেখেনি। এসব দেখে টিয়া জিমিন খুবই ভয় পেয়ে যায় এক মুহূর্তের জন্য, কিন্তু পরে তারা আবার তাদের স্বভাব সব ভুল ঠিক হয়ে যায়, নিজেদেরকে শান্ত করে আবার হাসি মাখার চঞ্চল মুখ নিয়ে শুরু। মারি, আজ পর্যন্ত তোরা যা করছিস আমি মেনে নিছি, তোদেরকে হয়তো বা হালকা বোকাচোকা করছি, কিন্তু আমি কখনোই তোদেরকে কারো কাছে মাফ চাইতে বলি নাই, কখনোই তোরা আমাকে এই অবস্থায় কখনোই দেখাস নাই। দয়া করে আজকে দয়া করে তোরা জাঙ্কুক স্যারের কাছে গিয়ে মাফ চা। তোরা জানাশোনা যে তোরা কত বড় ভুল করে ফেলছিস, ওই লোকটা যে কত ভয়ানক তোরা তা জানাশোনা। যদি আমার স্কুলটাও বন্ধ হয়ে যেত আমার কোনো চিন্তা নেই, কিন্তু তোদের চিন্তা হচ্ছে আমার মা যদি ওই লোক তোদের কোনো ক্ষতি করে বসে, তার কোনো ঠিক ঠিকানা নেই। তোরা জানিস না যে ওই লোকটা কত বড় সাইকো। প্লিজ মা, তোরা তোদের জীবনটাও বাঁচার সাথে আমাকেও বাঁচা, তোরা জাঙ্কুক স্যারের কাছে গিয়ে মাফ চা প্লিজ মা, দয়া করে। আমি তোদের কাছে কখনোই কোনো কিছু রিকোয়েস্ট করিনি মা, এটাই আমার শেষ রিকোয়েস্ট তোদের কাছে, দয়া কর মা, আমার এই রিকোয়েস্টটা তোরা রাখ, দয়া করে তোরা স্যারের কাছে গিয়ে মাফ চা। টিয়া জিমিন তাদের প্রিন্সিপালের মুখে এই কথা শুনে তারা এক পরস্পরের মুখ চাওয়াচাই করলো। তারা যেন এই কথা শুনে আকাশ থেকে পড়লো। 2 বছরের জীবনে তারা কতই না দুষ্টুমি করলো, কিন্তু কই প্রিন্সিপাল তো কখনোই তাদেরকে কারো কাছে এভাবে মাফ চাইতে বলে নাই। হয়তো বা হালকা বকাঝকা করেছে, কিন্তু কখনোই এভাবে তো কিছু বলে নাই। হঠাৎ করে তাদের মধ্যে আবার ভয়ের আধার জমতে লাগলো। তারা কিছুক্ষণের মধ্যে নিজেকে সামলে নিয়ে নিল এবং প্রিন্সিপালের কথা মতো ওই লোকটার কাছে গিয়ে মাফ চাইতে গেল। কিন্তু তার আগেই ওই লোকটা ওখান থেকে চলে গেল প্রিন্সিপালের অফিসে এবং হাত দিয়ে প্রিন্সিপালকে ইশারায় কি যেন বলল। এরপরই প্রিন্সিপাল সাথে সাথে মাথা নাড়া বললো জি স্যার, জি স্যার। এরপর লোকটা চলে যাওয়ার পর প্রিন্সিপাল তে আর জিমিনের সামনে হাত জোড় করে কান্না করে দেয় এবং বলে, শুনে তে আর জিমিন রিয়েলাইজ করতে পারে যে তারা হয়তো বা এবার এই একটু দুষ্টুমিটা একটু বেশি করে ফেলেছে, কিংবা তাদের সীমার বাইরে করে ফেলেছে বাড়াবাড়িটা। তখন কারণ তারা যতই দুষ্টুমি করুক না কেন, তারা কখনোই চাইবে না তাদের জন্য তাদের স্কুল বা কলেজের কোনো ক্ষতি হোক বা কিংবা তাদের প্রিন্সিপালের কোনো ক্ষতি হোক। তাই তারা তাদের প্রিন্সিপালকে বোঝায় যে তারা ওই স্যারের কাছে গিয়ে মাফ চাইবে এবং তারা এই বলে প্রিন্সিপালকে সান্ত্বনা দিতে থাকে এবং জিমিন প্রিন্সিপালকে সান্ত্বনা দিতে থাকে এবং চলে যায় ওই স্যার দেখানো ওই প্রিন্সিপালের রুমে, যেখানে ওই স্যারটা গিয়েছিল। প্রিন্সিপালের রুমের সামনে যেতেই তের হাত পা পায়ে ঠান্ডা হয়ে গেল, কারণ এতক্ষণ তারা বিষয়টাকে হালকাভাবে নিল। এখন সে বুঝতে
হাতে বন্দুক ধরে। তে এতক্ষণ বিষয়গুলো নোটিস করেনি, কিন্তু এখন যখন সে বিষয়গুলো নোটিস করলো তখন তার ভীষণ ভয় হচ্ছে। তার এই গরমের মধ্যে দিয়েও তার শরীর শীতল হিম ঠান্ডা বয়ে যাচ্ছে, সে ঘামতে শুরু করেছে, কিন্তু কোনো মতে নিজেকে সামলে নিয়ে সে সাহস জুগিয়ে প্রিন্সিপালের রুমের ভিতরে প্রবেশ করলো। ভয়ে ভয়ে কাচুমাচু হয়ে বিনা নক করা ছাড়াই প্রিন্সিপালের রুমে প্রবেশ করে ফেলে এবং দেখে চেয়ারে একজন লোক বসে আছে তার সামনে। তার রুমটা পুরোই ফাঁকা ছিল, শুধু ওই স্যারটাই বসে আছে। ভয়ে ভয়ে তার সামনে গিয়ে দাঁড়ায় এবং তাকে সালাম দেয়। আসসালামু আলাইকুম স্যার, আমি টি। আমাকে প্রিন্সিপাল পাঠাইছে আপনার রুমে। এতক্ষণ মাথা নিচু করে থাকলেও তীর মুখ থেকে তার নামটা শুনে সে চোখ তুলে তীর দিকে তাকায়। সে চোখ দেখে তীর অবাক হয়ে যায়, কারণ যে চোখগুলো দেখে এতক্ষণ খুবই শান্ত মনে হচ্ছিল, সে চোখ দিয়ে যেন এখন রক্তের আভা ঝরছে, লাল বর্ণ ধারণ করেছে মুহূর্তের মধ্যেই। কেন তা বুঝতে পারল না।